আর নেতাজি যদি ফিরতেন, সেটা আরো বেশি দুর্বিষহ লোকের কাছে। তো ওই ভদ্রলোক তো মিলিটারি রুল চালু করতেন। তো এই বাঙালি যখন সকালবেলা রেড রোডে দৌড়াতো, আর না দৌড়ানোর জন্য হুম, পাছার মধ্যে চাবুককে আবার দৌড় করাতে হতো, তখন তো লোকটা ফিরে এলে, কারণ মরে গেলে তো পারতো, এই বাঙালি বলতো সেটা। এইভাবে। বলে ইস, তখন এ বলতে ইস, প্লেনটা দুর্ঘটনাটা হলো সত্যি হলে কিন্তু ভালো হতো রে, বেঁচে যেতাম তাহলে। ওদের আইআরএ অসিনফিন, তাদের ফিউজিটিভস বলেছে ব্রিটিশরা, টেররিস্ট বলেছে, আর্মড ম্যান বলেছে, কিন্তু ইম্পেরিয়াম এন্ড ইম্পেরিও ঢাকা অনুসরণ সমিতি ছাড়া কোন সংগঠনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেনি। কারণ এই সংগঠনের 500-র অধিক ব্রাঞ্চ ছিল। তার ওথ, তার আজ্ঞাপত্র, আজ্ঞা প্রতিজ্ঞা, তার বীরত্ব, তার প্রত্যেকের সেন্স অফ ডিসিপ্লিন, রেজিমেন্টেশন, এটাকে একটা নতুন সরকার হিসেবে প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সাংগঠনিকভাবে বেঙ্গল ভলান্টিয়ার্সকে শুরু করা হলো 1919 সালে, যাকে বলে শ্মশানের ছাই থেকে আমরা সেই অস্থিটাকে তুলে আনার চেষ্টা করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি বেঙ্গল ভলেন্টিয়ার্স এর তরফ থেকে আহ, আমাদের সম্পূর্ণ বেঙ্গলি পডকাস্ট অন্বেষণে জানাই আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন বেঙ্গল ভলেন্টিয়ার্স এর সাধারণ সম্পাদক শ্রী অনিমিত্র চক্রবর্তী মহাশয়, আর আমি সায়ন মুখোপাধ্যায়, আপনাদের হোস্ট। আজকের এই পডকাস্ট আপনাদের সামনে পেশ করছি। নমস্কার অনিমিত্র দা, বহুদিন পর আবার আমাদের এই অন্বেষণ শুরু হচ্ছে। নমস্কার সায়ন, আম, নমস্কার। হুম, এর মাঝখানে বন্ধ হয়ে গেছিল কিছু হুম। কারণবশত। আপনার মানে আপনার এই মানে ওয়ান্ডারফুল সিরিজ যেটা মানে অন্বেষণ আর ভেরিটাস, আমরা জানি যেটা ইংলিশে হয়, এই দুটোরই মানে জনপ্রিয়তা প্রচুর ছিল একটা সময়। আর কিন্তু তারপরে যখন বন্ধ হয়ে যাওয়ার পর আই এম প্রিটি শিওর যে আমাদের দর্শক বন্ধুরা এই সব দুটোই অনেকটাই মিস করেছে। আম, আর মানে অধীর আগ্রহে অপেক্ষায়ও ছিলেন যে কবে আবার এটা ফেরত আসবে। আর সিন্স টুডে অ্যাট 31st January 2026 আমরা আবার নতুন করে স্টার্ট করছি অন্বেষণ দিয়েই। তো সেই ব্যাপারে দাদা এই প্রথমেই জিজ্ঞেস করে নেবো আপনাকে, যে এই স্টপ হয়ে যাওয়া মানে মানে আচমকা, আর তারপরে সেটাকে আবার এই যে নতুন করে স্টার্ট করার যে এই প্ল্যানটা, এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন সায়ন এবং দর্শক বন্ধুরা, স্টপ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে তখনকার দিনে আমাদের, মানে যারা আমাদের যারা সক্রিয় কর্মী, প্রথম কথা কর্মীর তো সংখ্যাল্পতা রয়েছে 1 নম্বর, এবং তারা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনের কাজে এবং সংগঠনের কাজে এত ব্যস্ত থাকে যে এটার জন্য সময় দিতে আমরা পারিনি। দ্বিতীয়ত আমাদের মনে হয়েছিল একই বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই, ব্যাপারটা হচ্ছে আমরা একই ফিরে ফিরে আসছি। কিন্তু নতুন করে করার একটাই কারণ হচ্ছে সিচুয়েশন যেভাবে পাল্টাচ্ছে, যেভাবে পার্শ্ববর্তী বাংলাদেশের সিচুয়েশন প্রতিদিন চেঞ্জ হচ্ছে, পশ্চিমবঙ্গ চেঞ্জ হচ্ছে, এবং জাতীয় পরিপ্রেক্ষিত এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত প্রচন্ড গতিতে একটা ডায়নামিজম এসে গেছে। সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অন্বেষণ এবং ভেরিটাস থেকে ফিরিয়ে আনা হোক, টু লেট দ্য ওয়ার্ল্ড নো আওয়ার পারসেপশন, আমরা কিভাবে চিন্তা করি, বাঙালিরা কিভাবে কথাগুলো বলছে, বাসে যে বাংলাদেশে যে একটা ভয়ঙ্কর অত্যাচার চলছে হিন্দুদের উপরে, একটা ইম্পেন্ডিং জেনোসাইড হতে পারে, আশঙ্কা হচ্ছে হিন্দু গণহত্যা, সেখানে আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত তারা দেখছেন, আমরা জানি তারা দেখছেন, তারা ওয়াচ করছেন, কিন্তু সেরকম কোনো বলিষ্ঠ পদক্ষেপ আমরা পাইনি। কিন্তু সবসময় তো সরকারের উপর নির্ভর করলে তো চলবে না। দ্য সোসাইটি মাস্ট কাম আউট, দ্য পিপল মাস্ট কাম আউট অ্যান্ড স্পিক। সেই জন্য নতুন করে আমরা এটাকে শুরু করছি। একদম অনিমিত্র দা, এই ফেমাস কোটেশনটা আছে না, a patriot must always be prepared to defend his country against his government. সার্টেনলি। আমার বিশ্বাস এই উম, আমাদের অর্গানাইজেশন বেঙ্গল ভলেন্টিয়ার্স এটা মানে এই স্টেটমেন্টটার উপর পুরো দমে বিশ্বাসী। আর এইটার উপরেই ভিত্তি করে আমরা আমাদের পরবর্তীকালে কর্মসূচি আমরা চালাবো, বিকজ একটা স্ট্রিক্ট নজরদারি ছাড়া যে কোনো গভর্নমেন্টের করাপ্টেড হয়ে পড়াটা আর তার জনতার প্রতি বিমুখ হয়ে পড়াটাই খুবই স্বাভাবিক। প্রথম কথা সেক্ষেত্রে সায়ন, দাদা একটা কোনো সরকারের কাছে কোনো জাতি বা গোষ্ঠী যদি ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকে, তার কোনো সরি তার ক- তার ক- তার কোনো ডিগনিটি থাকে না। গভর্নমেন্ট ভাববে তার নিজের মতো করে, প্রত্যেক গভর্নমেন্টের নিজস্ব পলিটিক্যাল একটা থিঙ্কিং আছে, তার নিজস্ব ইকোনমিক থিঙ্কিং আছে, সে তার নিজের মতো করে করবে। এবং বর্তমান ভারতবর্ষে বাঙালি হিন্দুরা বিশেষত
মানে পতন হতে হতে এমন জায়গায় চলে গেছে যে আগের মতো সে প্রিডমিনেন্সটা নেই, না ইন লিটারেচার নট ইন ইকোনমি এবং পলিটিক্যাল স্ফিয়ারও। সেই জন্য আমরা সেই গুরুত্বটা নেই। সেই গুরুত্বটাকে বোঝানোর জন্য উই ডু স্টিল এক্সিস্ট উইথ অল দ্য ক্রেডেনশিয়ালস এন্ড অল দ্য ইন্টেলেক্ট এন্ড এভরিথিং। সেটাকে বারংবার আমাদের সামনে তুলে ধরতে হবে, এটা হচ্ছে মূল কথা আমাদের সামনে। পারফেক্ট। আমি বলছি তাহলে এই যেটা আমার পরবর্তী প্রশ্ন হবে এটার সাথে অ্যাবসলিউটলি রিলেটেড। বর্তমান এই যে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, যেটা আপনি কিছুটা মেনশন করলেন হুম। একটু আগে, এর মধ্যে বা এর সঙ্গে বলতে পারেন এই উদ্যোগকে, আমাদের এই স্পেসিফিক্যালি এই পডকাস্টের উদ্যোগকে, এই বেঙ্গলি অ্যান্ড পরবর্তীকালে যদি ইংলিশও আসে আমাদের ওয়েলটা তো আবার ওপেন হয়, তো এই দুটোকে আপনি কিভাবে যুক্ত করতে চাইছেন বা যুক্ত করে দেখছেন, মানে ভিশনটা কিরকম ভাবে প্লে আউট করছে সেটা যদি বলেন। আরেকবার কোশ্চেনটা করেন, আমি ঠিক বুঝলাম না। এই বর্তমান রাজনৈতিক ও সামাজিক হুম। পরিস্থিতি, যেরকম আপনি বললেন যে হুম। বাংলাদেশি হিন্দুদের হুম। উপর যে হুম। অত্যাচার চলছে, আমাদের বাংলাদেশ বাদ দিলে আমাদের নিজেদের দেশেই মানে হুম। দুর্বিষহ অবস্থা হিন্দুদের বিভিন্ন ক্ষেত্রে। তো এই প্রেক্ষাপটে এই আমাদের যে উদ্যোগটা, এই আমাদের পডকাস্ট করার যে আবার একটা পডকাস্টের, যেটা অবশ্যই আগে ছিল বহু জনপ্রিয় লেভেলে ছিল, সেটাকে আবার রিস্টার্ট করে লোকের সামনে নতুন করে আনার যে এই উদ্যোগটা, এটাকে আপনি কিভাবে যুক্ত করে দেখছেন, মানে এই পরিস্থিতির সাথে কিভাবে মানে বেসিক্যালি এফেক্ট ফেলবে আমাদের মানে এই উদ্যোগ এই বর্তমানে যে পরিস্থিতিতে। পরিস্থিতি কি হবে, উই মাস্ট গ্যাদার অল দ্য লাইক মাইন্ডেড পার্সনস টু ইন ওয়ান ব্লক। সমমতালম্বী সমমনস্ক যে ব্যক্তিরা আছেন বিভিন্ন স্ফিয়ারে, বিশেষ করে স্পোর্টস, মেডিসিন, এভরি ডিসিপ্লিন, ইকোনমিক্স, পলিটিক্যাল ফিল্ড, এভন এভরিথিং। সেক্ষেত্রে আমাদের চিন্তাধারা যাদের সঙ্গে সামঞ্জস্য হচ্ছে, যাতে খাপ খাচ্ছে, আমরা সাম্প্রদায়িকতা চর্চা করি না, আমরা আক্রমণের চর্চা করি না, কিন্তু অবশ্যই আমার নিজস্ব স্বার্থে চর্চা করি এবং নিজের আত্মরক্ষার চর্চা আমরা করি। এই বিষয়ের সঙ্গে যারা সহমত থাকবেন, তারা আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যারা এসে দাঁড়িয়ে বলিষ্ঠভাবে কথা বলতে পারবেন, তা সেই লোকের কাছে, সেই দর্শকের কাছে আউটরিচের জন্য নতুন করে এটাকে আমরা শুরু করছি। কিন্তু দ্য সিচুয়েশন ইজ ভেরি ভেরি ভোলাটাইল। এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে যদি বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে না পারা যায়, যদি বলিষ্ঠ বক্তব্য না রাখা যায় নিজেদের সঠিক সিদ্ধান্ত এবং স্থির সিদ্ধান্ত সমেত, তাহলে আজকে আমরা যদি আরো তলিয়ে যাব, সে তলিয়ে যাওয়া তল থাকছে না, কারণ অলরেডি আমরা খাদের মুখে এসে দাঁড়িয়েছি। একটা টোকা মারলেই আমরা অতল খাদের মধ্যে পড়ে যাব। এবং আমি আর আপনি যে চিন্তা ভাবনা করছি, যে আলোচনা করছি, কেউ শুনছেন, আগামী প্রজন্মের ক্ষেত্রে হয় চিন্তা ভাবনা এবং আলোচনা করার জায়গাটাও থাকবে না। যখন আপনি ভাবতে পারবেন না যে বাংলাদেশে, পার্শ্ববর্তী বাংলাদেশে কেউ হিন্দুদের নিয়ে ডাইরেক্টলি কোনো কথা বলছে, কেউ ভাবতেই পারবে না। তাকে অনেক কিছু মিশিয়ে, অনেক কিছুর মোড়কে কথাগুলো বলতে হবে। কারণ একটাই, এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটি। আমরা সেই এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটিতে পড়তে চাইছি না। ফর দ্যাট রিজন এই দুটোকে নতুন করে প্যারালালি আমরা তুলে হচ্ছে। অ্যাবসলিউটলি পারফেক্ট এক্সপ্লেনেশন আমি বিকজ আমাদেরকে এমন একটা জায়গা, মানে যেটা আমাদের অফকোর্স এনশিয়েন্ট পাস্টে ছিল, বেঙ্গল ওয়াজ আ অ্যাবসলিউটলি গ্লোরিয়াস সিভিলাইজেশন অন সোন, সেই জায়গাটাকে আমাদেরকে আবার ফেরত আনতে হবে। আর মানে শুধু হাওয়াতে না, শুধু কথাতে না, বা শুধু সাংস্কৃতিক আলাপ আলোচনা বা চর্চায় না, আমাদেরকে সেই সামরিক, সেই মার্শাল স্পিরিট, আর আমাদের কি বলবো, মানে সাইমultaneously যে আমাদের রাজনৈতিক যে একটা ক্ল্যারিফাইড যে চিন্তা, যেটা বেঙ্গল, যেটার একেবারে একদম আদর্শ ছিল সমস্ত ভারতবর্ষে, মানে if political thought ever came from a place in India, a fresh and কি বলবো revolutionary political thought ever came from a place in India, it was Bengal. হুম। তো সেই সূত্রেই দাদা এই রাজনৈতিক মানে টপিকের উপর বলতে পারেন আমি আপনাকে একটা প্রশ্ন করব, বিকজ দেখুন অবশ্যই আমাদের এই সংগঠন ডাইরেক্টলি কোনো রকমের কোনো পলিটিক্যাল পার্টি বা ইয়ের সাথে যুক্ত নেই সে অর্থে, আর আমরা সেরকম অর্থে কাউকে ওপেন সাপোর্টও করি না। কিন্তু মানে নো ওয়ান ক্যান এক্সিস্ট আউটসাইড অফ পলিটিক্স, নো ওয়ান ক্যান এক্সিস্ট মানে টোটালি ইন্ডিপেন্ডেন্ট অফ পলিটিক্স, ইন স্পেশালি ইন সাচ আ সিনারিও দ্যাট উই আর ইন। তো সেই ক্ষেত্রে দাদা আপনার মতে আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ ঠিক কেমন হওয়া উচিত? মানে এই সামনেই আমাদের বিভিন্ন রকমের ভোট আসতে চলেছে, তার মধ্যে আবার এসআইআর আর হ্যান ত্যানা হ্যানা ত্যানা করে মানুষকে এই ভোটের প্রক্রিয়াকে মধ্যেই জর্জরিত করে রেখে দেওয়া হচ্ছে। তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে সরকার অতিমাত্রায় আগ্রহী হয়ে উঠেছে মানুষকে ভোটের মানে ভোটিং এর এন্টায়ার প্রসেস, এন্টায়ার
লিবারেল ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে জুড়ে আনা। তো সেক্ষেত্রে দাদা আপনার ওপিনিয়নটা একদম সরাসরি জানতে চাইবো যে আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ আপনার মতে ঠিক কেমন বা কি হওয়া উচিত। আর রাজনৈতিক সাথেই হ্যাঁ বলুন সাথে। সাথেই দাদা এই, হ্যাঁ, এই ধরনের সংগঠন মানে আমাদের সংগঠন কিভাবে কি ভূমিকা পালন করতে পারে সেই সমীকরণের মধ্যে, যে সমীকরণটা আপনার মাথায় আছে। সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। প্রথম কথা এক, বেঙ্গল ফাউন্ডেশন নতুন কোনো সংগঠন নয়। 1905 সালে এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল মুক্তি সংঘ নামে। 1901 সালে যখন স্বামী বিবেকানন্দ পূর্ব বাংলায় গিয়েছিলেন লাঙ্গলবাদে ব্রহ্মপুত্রের নদী স্নান করার জন্য চৈত্র সংক্রান্তিতে, এবং উনি তখনই ঢাকায় নাগ মহাশয় বাড়িতে গিয়েছিলেন। সেই বাড়িতে ওনার সাথে দেখা করতে এসেছিল বেশ কিছু ছেলে। তার মধ্যে একজন ছিলেন, তার নাম হেমচন্দ্র ঘোষ। তার সঙ্গে কথা বলে যখন বলেছিলেন, বিবেকানন্দ নিজে বলেছিলেন যে দেশে স্বাধীনতা নেই সে দেশে ধর্ম বলে কিছু নেই। স্বাধীনতাকে হরণ করতে মানে আবার আপনার স্বাধীনতাকে আবার নতুন করে প্রতিষ্ঠা করতে হবে, বিদেশিদের ভাগাতে হবে, যাকে বলে উনি বলেছেন একেবারে লুঠেরাদের মেরে ছিঁচে দিবে একেবারে, এবং ম্লেচ্ছ বিতরণের মধ্যে দিয়ে। এই যে মূল কাঠামোটা ছিল, সেই মূল কাঠামো দিয়ে যখন ঢাকাতে শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় পরেশনাথ ঘোষের যে আখড়াতে যখন তারা শরীর চর্চা করতেন, ব্যায়ামগুলো করতেন, নতুন করে লাঠি খেলা শিখছেন, তখনই আসছে অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতি উঠছে, তখনই যুগান্তর উঠে আসছে। আমরা বান্ধব সমিতির নাম দেখছি বরিশালের, তখন বরিশালের শঙ্কর মঠ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী দেখা যাচ্ছে। সেই সন্ধিক্ষণে উঠে এসেছিল মুক্তি সংঘ। মুক্তি সংঘ এবং আত্মোন্নতি মিলে, এবং তারও আগে বলতে গেলে 1907 সালে কুমিল্লা ময়মনসিংহের যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটেছিল, যেমন আজকে কিছুক্ষণ আমি দেখছিলাম বসে বসে যে 1940s এর 46 এ সোহরাওয়ার্দী এবং লর্ড ব্যারোস মানে স্যার ফ্রেডরিক ব্যারোস যে রোলটা প্লে করেছিল, 1967 সে একই রোল প্লে করেছিল তখনকার দিনে বাংলার ছোট লাট বা গভর্নর লেফটেন্যান্ট জেনারেল ব্যামফিল্ড ফুলার এবং নবাব সালিমুল্লাহ। এবং তখন হিন্দুরা এটাকে একটা মুসলিম রাজ হিসেবে প্রতিপন্ন করেছিল। হিন্দুদের পত্রিকা, বিশেষত নবযুগ, অমৃতবাজার পত্রিকা ডাইরেক্টলি মুসলিম রাজ বলে দিয়েছিল। এবং সেখান থেকে যে সংঘর্ষটা হলো, তা ঢাকা অনুশীলন সমিতি যোগরা ধ্যান দিল, কলকাতা থেকে আত্মহত্যা সমিতি বিপ্লবীরা গেলেন, মুক্তি সংঘের বিপ্লবীরা আসলেন, এবং এবং ঐতিহাসিক মতে সেই ঘটনা থেকে কিন্তু অনুশীলন সমিতির নামটা ছড়িয়ে পড়লো। লোকে অনেকেই বলে যে নামটা ছড়িয়েছে ক্ষুদিরাম বসু আত্মোৎসর্গের মধ্য দিয়ে পরবর্তী বছরে 8 সালে, ব্যাপারটা তা নয়, 7 সালে পৌঁছেছিল। সেই যে মুক্তি সংঘ শুরু হলো, তারপর থেকে তার রডার্মস লুণ্ঠনে অংশগ্রহণ করলো আত্মহত্যা সমিতির সাথে, এবং 1920-এর দশকে সেই সংগঠন নতুন একটা নাম পরিচয় পেল নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। তার নাম হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স, এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভলিউশন অর্গানাইজেশন এভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, be it valiance, be it espionage, be it everything. পরবর্তীকে রাজনৈতিক দুর্বিপাকে 50-এর দশকে মেজর সত্যগুপ্ত, যিনি বেঙ্গল ভলান্টিয়ার স্তম্ভ ছিলেন, তিনি প্রচুর চেষ্টা করেছিলেন, কিন্তু গভর্নমেন্টের রিপ্রেশনে বেঙ্গল ভলান্টিয়ার্স কিন্তু দানা বাঁধতে পারেনি। মাঝখানে অনেকেই ছিলেন ব্যক্তিগতভাবে, তারা সবাই নমস্য, তারা কেউ কেউ অনেকে ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছেন এতদিন ধরে, তারা প্রত্যেকে আমাদের নমস্য। কিন্তু সাংগঠনিকভাবে বেঙ্গল ভলান্টিয়ার্সকে শুরু করা হলো 1919 সালে, যাকে বলে শ্মশানের ছাই থেকে আমরা সে অস্থিটাকে তুলে আনার চেষ্টা করছে। যে সংগঠন বাঙালির সামরিক প্রতিভার দ্যোতক ছিল, যে সংগঠন বাঙালির রাজনৈতিক চিন্তা এবং সামরিক চিন্তা ভাবনার আতঙ্ক ছিল গভর্নমেন্টের সামনে, যার নাম শুনলে ইউরোপিয়ানরা ভয় ঠক ঠক করে কাঁপতে শুরু করতো, সেই সংগঠনকে তুলে আনা হচ্ছে। কারণ উই শ্যাল হ্যাভ টু গেট ব্যাক টু দ্য বেসিক্স। আমাদের অনেক দেখলাম দক্ষিণ পন্থা, বাম পন্থা, অনেক পন্থা দেখলাম যে কোনো পন্থে আমাদের সামনে দাঁড়াচ্ছে না। এই বাঙালি হিন্দু যে কত 80 বছরের রুইন্ড হয়ে গেছে, এই জাতির ক্ষেত্রে কত 100 বছরের মধ্যে 80 বছরে যে 100টার বেশি গণহত্যা হয়ে গেছে। পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সিনারিওতে দ্য মোস্ট এন্ডেঞ্জার্ড কমিউনিটি বলা যেতে পারে, মোস্ট জেনোসাইড থ্রেটেন্ড কমিউনিটি হচ্ছে বাঙালি হিন্দু। সেটা নিয়ে কখনো কোনো বক্তব্যই নেই। এই জন্য আমরা মার খাওয়ার জন্যই জন্মেছি, আমাদের নারীর ধর্ষিত হওয়ার জন্য জন্মেছেন, আমাদের শিশুরা শৈশবাবস্থা থেকে তারা পিতৃমাতৃ অনাথ হওয়ার জন্য জন্মেছেন। এই অবস্থাটাকে রোধ করার জন্য বেঙ্গল ভলান্টিয়ার নতুন করে পুনরুত্থানটা করছে। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার এন্ড কাট কথা। বর্তমান রাজনৈতিক এই ভোটের পরিপ্রেক্ষিতে এটাই বলা যেতে পারে আমরা বাঙালি হিন্দু স্বার্থের প্রতিনিধিত্ব করি, আমরা করি একদম কাটিং অ্যাক্রস অল পলিটিক্যাল লাইন্স এন্ড অল ইকোনমিক
এক্সিস্টেন্সেস অ্যান্ড লংজিভিটি আমরা বাঙালি হিন্দু স্বার্থে প্রতিনিধিত্ব করি। কিন্তু তা বলে বাঙালি যে পরশ্রীকাতরতা রয়েছে, যে উচ্ছৃঙ্খলতা, যে অসভ্যতা, যে অনুজ্ঞা পালনে যে যে অনিচ্ছা, যে আলস্য, সেটা সম্পূর্ণ আমরা ঘৃণা করি। অর্থাৎ আমরা বিপ্লবীদের সেই র্যাডিক্যাল কালচারে যে ডিসিপ্লিন রেজিমেন্টেশন ছিল, সেটা নতুন করে এনফিউজ করতে চাইছে এই পতনোন্মুখ সমাজের মধ্যে। এই পরিপ্রেক্ষিতে বেঙ্গল ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে আজকের এই ভোটের রাজনীতিতে। সত্যি দুর্দান্ত দুর্দান্ত বিশ্লেষণ, তার সাথে অসাধারণ একটি প্রতিজ্ঞা। উম, সত্যি মানে এই একটা সংগঠন যার এত দীর্ঘ আর এত গৌরবময় একটা ইতিহাস আছে। সত্যি কথা বলছি দাদা, তার হেডের তরফ থেকে, তার চিফ এর তরফ থেকে সবচেয়ে এরকম বড় একটা সায়ন, ইয়ে সবচেয়ে আসছে। আশ্চর্য এবং দুঃখ লাগে এটাই, যখন লোকে জিজ্ঞেস করে দাদা বেঙ্গল ভলান্টিয়ার্সটা কি, আমি বলেছিলাম কি? এটা মাথায়, আমি আমি যখন উত্তর দিয়েছিলাম একজনকে, এটা মাথায় মাখে না, ভেজেও খায় না, এটা বিপ্লবী সংগঠন। আপনি কি ইতিহাস পড়েননি? আপনি কি জানেন না বিনয়বাদ দীনেশের কথা? আপনি কি জানেন না রডামস লুণ্ঠনের কথা? না, জানেন না, কিছুই জানে না সে। তার তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা অবস্থা কত সঙ্গীন। যে একজন স্বাধীন বা প্রাপ্ত স্বাধীন বা ভারতের একজন বাংলার শিক্ষার্থী, সে ছোটবেলা থেকে যা পড়েছে, তার মধ্যে সে বেঙ্গল ভলান্টিয়ার্সের নাম খুঁজে পায়নি, সে যুগান্তর নামও খুঁজে পায়নি, সে অনুসন্ধান সবাই নাম খুঁজে পায়নি। কিন্তু ইতিহাস সাক্ষী যে ভারতবর্ষের ইতিহাসে যদি ব্রিটিশ এম্পায়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তা দুটো ঘটেছে বাঙালিরাই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হিন্দু জার্মান কনস্পিরেসি, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এর চেয়ে বড় ভয়ঙ্কর শত্রু ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ কখনো কোনোদিন ফেস করেনি। তা হতে ছিল বাঙালিরাই। কিন্তু আজকে বাঙালি প্রজন্ম সেটা জানেই না। এটা লজ্জা না, এটা হচ্ছে আত্মহনন। সেই আত্মহনন থেকে রোধ করার জন্য বাঙাল ভলান্টিয়ার্স উত্থান ঘটানো হচ্ছে। Awesome, really। আমি কোন এক জায়গায় শুনেছিলাম দাদা, আমার রেফারেন্সটা ঠিক মনে নেই, অবশ্যই আপনি ছড়িয়ে দিতে পারবেন হয়তো। ইম্পিরিয়াম ইন ইম্পিরিও বলে কথাটা, হুম, মানে আ স্টেট উইদিন আ স্টেট, অ্যান হুম, এম্পায়ার উইদিন অ্যান এম্পায়ার। হুম। আমার মানে খুব দৃঢ় বিশ্বাস যে বাঙালিরাই একদিন মানে এক সময় নিজেদের শৌর্য বীর্য দিয়ে এই আখ্যানটা স্বয়ং ইউরোপিয়ানদের থেকে মানে তারা এটা ছিনিয়ে নিয়েছিলেন। আর তারা তার মানে ইউরোপিয়ানরা এই আখ্যানটা বাঙালিদের যে কোনো কোনো একটা সংগঠন, আপনি এলেন আমার ঠিক খেয়াল নেই, সেটা আপনি ধরিয়ে দিতে পারবেন যে এই এই জিনিসটা এইটা অ্যাচিভ করতে বাঙালিরা সক্ষম হয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমরা ঘর ছাড়া, দেশ ছাড়া, জাত ছাড়া, আমরা শিকড় ছাড়া, সেই শিকড়ের মানে যেটাকে বলে রুটলেসনেস, এই রুটলেসনেস এর যে ব্যাপারটা, সেটা একটা যে কোনো নর্মাল সংকট না, একটা অস্তিত্বজনক সংকট, এটা একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। আমার আমি এবারে বক্তব্যকে পরবর্তী সেগমেন্টে নিয়ে যাব, আর একটু গভীরে ঢুকবো, যে সমস্ত ব্যাপারগুলোকে আপনি শুরুতেই ইন্ট্রোডিউস করলেন আমাদেরকে। হ্যাঁ, সেগুলো আর একটু গভীরে ঢুকবো। যে দাদা, আমার প্রথম প্রশ্ন হবে, তাহলে বাঙালি হিন্দু সমাজের এই অস্তিত্বজনিত যে সংকটের কথা আপনি বললেন, এর মূল মানে একদম বেয়ার বেসিক্স এ টেনে আনলে এর মূল ঐতিহাসিক কারণগুলো কি বলে আপনি মনে করেন? অ্যান্ড মানে এগেন রিলেটেড কোয়েশ্চেন, মানে সাথেই যেটা সাব পার্ট, সেটা হচ্ছে কি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একেবারে বাস্তবসম্মত পথ কি হতে পারে? আচ্ছা, গলায় কাশি আসছে বলে একটা লবঙ্গ আমি নিয়ে নিচ্ছি একটু, হ্যাঁ, সবার অনুমোদন নিয়ে অতি নিচ্ছি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। নিতে চাই আচ্ছা, আপনাকে। প্রথম যেটা আপনি বললেন যে ইম্পেরিয়াম এন্ড ইম্পেরিও, এটা একটা ল্যাটিন ফ্রেজ। এটা হচ্ছে স্টেট উইদিন এ স্টেট। এটা ব্রিটিশ সিডিশন কমিটি 1918 যে রিপোর্ট রয়েছে, যেখানে এক্সটেন্সিভলি ওরা বাংলার বিপ্লবী আন্দোলনের আলোচনা করেছে, পর্যালোচনা করেছে, এক্সপ্লেইন করেছে। সেখানে এই আখ্যাটা দেওয়া হয়েছে শস্ত্রাচার্য মহাবরেণ্য মহাবিপ্লবী পুরিন বিহারী দাসের ঢাকা অনুসরণ সমিতিতে। এবং যখন এটা দেওয়া হয়েছে, এবার আজকে দুপুরে আমি দেখছিলাম যে আমার একটা ইচ্ছে ছিল জানার জন্য, এই একই ফ্রেজটা ব্রিটিশ এম্পায়ার তো অনেক রেভলিউশন অর্গানাইজেশন কাজ করেছে, তো বিশেষত আইরিশ রিপাবলিকান আর্মি, তার একটা সিন ফিন ছিল, তাদের ক্ষেত্রে কি বলেছিল? না, ওদের আইআরএ ও সিন ফিন তাদের ফিউজিটিভস বলেছে ব্রিটিশরা, টেররিস্ট বলেছে, আর্মড ম্যান বলেছে। কিন্তু ইম্পেরিয়াম এন্ড ইম্পেরিও ঢাকা অনুসরণ সমিতি ছাড়া কোন সংগঠনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেনি। কারণ এই সংগঠনের 500-র অধিক ব্রাঞ্চ ছিল। তার ওথ, তার আদ্যাপত্র, আদ্যা প্রতিজ্ঞা, তার বীরত্ব,
তার প্রত্যেকের সেন্স অফ ডিসিপ্লিন, রেজিমেন্টেশন, এটাকে একটা নতুন সরকার হিসেবে প্রতিষ্ঠা করেছিল। এবং যদি হিন্দু জার্মান কনস্পিরেসিকে সফল হতো, তার ব্যবস্থাটা অন্যদিকে ছেড়ে দিতে আমি ছেড়ে দিচ্ছি। যদি তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা না হতো, তাহলে কিন্তু অর্গানাইজেশনটা কন্টিনিউ করতো। তার এত দৃঢ়তা ছিল, তার এত ভিত্তিমূল ছিল, সেটা কন্টিনিউ করে সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে একটা বড় চ্যালেঞ্জ দিত। এবং সবচেয়ে বিষয় এটাই, 1911-এর পার্টিশনের অ্যানালমেন্টের পরে মোটামুটি এটা ধরেই নেওয়া হয়েছে, যার বেসিসে 1914 পার্টিশন হয়েছে, যে ইস্টার্ন বেঙ্গলটা হচ্ছে মুসলিম মেজরিটি, ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে হিন্দু মেজরিটি। সেই মুসলিম মেজরিটি ইস্টার্ন বেঙ্গলের থেকে এই ধরনের সংগঠন, যে এক সময় সঙ্গে মুসলমান দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়ছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে, এবং সংগঠনটা টিকে আছে, এবং তার ক্যাডারে কোনো শেষ নেই, মানে প্রত্যেক মানে হু 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 করে ক্যাডার আসছে। এই ধরনের নৈপুণ্য, রেভলিউশনারি এফিসিয়েন্সি পৃথিবীর ইতিহাসে কোথায় কোথায় দেখানো গেছে, সেটা একটা বিরল ঘটনা, এবং সেটা রিসার্চ করে দেখার বিষয় আছে একটা। কিন্তু আশ্চর্য বিষয় এই, যে 1916 সালের যে ঘটনা, 10 থেকে 16 যে ঘটনা, মাত্র 110 বছরের মধ্যে বাঙালির কাছে, আজকের বাঙালির কাছে তার কোনো চিহ্ন মাত্র নেই। এই যে আপনি যে বললেন যে বাঙালি হিন্দু পতনটা কেন ঘটলো, কারণ নাই, এটা খেয়াল রাখতে হবে, যদি ব্রিটিশ এম্পায়ারকে আপনি বিচার করেন, এই যে 190 বছরের যে ওদের যে রাজত্ব, দ্য গ্রেটেস্ট ডিফিট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ওয়াজ দ্য অ্যানালমেন্ট অফ বেঙ্গল পার্টিশন ইন 1911। যখন বলা হচ্ছে রুল ব্রিটানিয়া, রুল দি ওয়েভস, ব্রিটনস শ্যাল নেভার বি স্লেভস, তখনই কিন্তু তারা অ্যানালমেন্টটা করতে বাধ্য হচ্ছে ফর এ হিন্দু রিভোল্ট ইন বেঙ্গল। আমি আবার কথাটা বলছি, ফর এ হিন্দু রিভোল্ট ইন বেঙ্গল। এবং খেয়াল রাখবেন, 1912 থেকেই কিন্তু বেঙ্গলটাকে নানা সূত্রে ছোট করতে শুরু করলো, প্রভিন্সিয়াল অ্যাডজাস্টমেন্ট আসলো, অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ আসতে শুরু করলো, এবং আস্তে আস্তে হিন্দুদের এখানে একটা ক্ষয়িষ্ণু বলবো না, একটা মেজরিটি, একটা সেকেন্ড মেজরিটি করে দিল, বা মাইনরিটি সম্প্রদায় করে দিল। এটা গেল একটা। আব্দুল গফফার চৌধুরী তার বইতে লিখেছিলেন যে 1934-35 বাঙালি হিন্দু ছিল ইন্ডিয়া সাবকন্টিনেন্টের সবচেয়ে বেশি শক্তিশালী মাইনরিটি কমিউনিটি, বিট দ্য লেভেল অফ আর্টস, কালচার, রেভলিউশনারি জিঙ্গোইজম, ইভেন ইন্ডাস্ট্রি, ফাইন্যান্স, সবকিছুতে বাঙালিরা সর্বাগ্রগণ্য। কিন্তু অ্যাংলো স্যাক্সনদের একটা কনসেপ্টটাই ছিল যে এই প্রভিন্সকে, জাতকে শেষ করতে হবে। খুব পরিষ্কার করে বলতে গেলে, ব্রিটিশের যা লেখাপত্র পাওয়া যায় কার্জন বা তার আগে থেকে শুরু করে সেই সময় থেকে 1947 পর্যন্ত, পৃথিবীর ইতিহাসে যদি ব্রিটিশরা যদি কোনো জাতিকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে, ইভেন মোর দ্যান দ্য জার্মানস, সেটা হচ্ছে বাঙালি সবর্ণ, অর্থাৎ বাঙালি কাস্ট হিন্দুকে। এদের পুরো বিনাশ, এদের এক্সিস্টেন্সিয়াল জেনোসাইড দেখতে ব্রিটিশরা আগ্রহী ছিল। এরা বারংবার এদের উপরই অ্যাটাকটা করা হয়েছে। 1934-এর পর থেকে যখন 35 যে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট এলো, আর তার প্রোমালগেশন যখন 37-এ হলো, নীরজ চৌধুরী সম্ভবত দাই হ্যাড গ্রেট অ্যানার্ক বইটি লিখেছিলেন যে বাঙালি হিন্দু দেখার কিছু থাকলো, বলার কিছু থাকলো, করার কিছু থাকলো না। এবং ফজলুল হকের যে সরকার, কংগ্রেস যে বিট্রেটা করেছিল বাঙালি হিন্দুদের সাথে, দিনের পর দিন ফজলুল হককে অপেক্ষা করিয়ে ফজলুল হককে মুসলিম লীগের সঙ্গে সহকার করাতে বাধ্য করে, সেই যে একটা ভয়ঙ্কর অমানিসে নেমে এলো বাঙালি হিন্দু খাচ্ছে। প্রথম হলো ক্যালকাটা ইউনিভার্সিটির সি এবং পদ্ম সিম্বলটা চলে গেল। বিখ্যাত প্রাবন্ধিক এবং ক্যালকাটা ইউনিভার্সিটির রেজিস্ট্রার দীনেশ চন্দ্র সিংহ একটা কথা বলেছিলেন, সেই যে বাঙালি হিন্দু সমাজ থেকে সি ও পদ্ম চলিয়া গেল, লক্ষ্মী চলিয়া গেল, তাহা আর ফিরে আসে নাই। ঘটনা সেই 1937-এ যে বাঙালি হিন্দু সি চলে গেছে, সেই সিও গত প্রায় কত 87 বছর আমাদের কাছে ফিরে আসেনি, এবং এখন সেটা সুদূর পরাহত বলে মনে হচ্ছে, আনলেস উই গেট ব্যাক টু দ্য বেসিক্স। এবং তখনই যখন 47-এ যখন পার্টিশনটা হলো, তখন যারা বাঙালি বিরুদ্ধে যারা ছিলেন দিল্লিতে, তারা একের পর এক সুযোগ পেয়ে গেলেন বাংলাকে ব্যাহত করার জন্য। প্রথম দিনই হলো 47-এ প্রথম দিনই, উইদাউট টেকিং দ্য স্টেট গভর্নমেন্ট ইন কনসিডারেশন, তারা জুটে এক্সাইজ ডিউটি কমিয়ে দিল।
ভয়ঙ্করভাবে জুট মার খেতে শুরু করলো। এক্সাইজ ডিউটি না, সরি, ট্রান্সপোর্ট ডিউটিটা বাড়িয়ে দিল, ভয়ঙ্কর জুট মার খেতে শুরু করলো, আবার আবেদন করার জন্য চলে গেল। 1952-তে এই যে হাজিপুরে যে 2001-এ যে আপনার রেলওয়ে ডিপার্টমেন্টটা যে চলে গেল, তার জন্য যে বেঙ্গল যে লক্ষ লক্ষ টাকা রেভিনিউ নষ্ট হলো, এবং সিপিআইএম অল ইন্ডিয়া কনফেডারেশন পুরো চুপ শিখণ্ডীর মধ্যে দাঁড়িয়ে থাকলো, একটা প্রতিবাদ করলো না। 1952-তে এরকম একটা প্রস্তাব হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দিল্লিতে জানতে পেরেছিলেন। উনি ট্রাঙ্ক বলেন বিধানচন্দ্র রায়কে, এবং দুজনে মিলে চলে যান। এই বইটা বিখ্যাত কনস্টিটিউশনাল এক্সপার্ট ডিডি বাসুর বইতে লেখা রয়েছে। বলছেন যে ওনাকে মধ্যস্থ করে একদিকে শ্যামাপ্রসাদ বিধান রায় বসলেন, উল্টো দিকে বসলেন সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে স্যার বিশ্বেশ্বরী আইয়ার এবং গোবিন্দ বল্লভ পান্ত। দুই পক্ষের মধ্যে যে হাতা আস্তিন গুটিয়ে যে প্রায় ঘুষি দেখানো এবং অকথ্য কথা চালাচালি হলো, যেটা লেখা যায় না বইতে, ফলশ্রুতি হলো যে হাজি ওই হেডকোয়ার্টারটা কলকাতা থেকে গেল। যবে থেকে বামপন্থী আন্দোলন আসতে শুরু করলো, বিশেষত মাসুল সমীকরণ নীতি নিয়ে যখন পশ্চিম এবং দক্ষিণকে বরপুত্রকে দিল্লি প্রাধান্য দিয়ে পূর্বকে শুইয়ে দিল, তখন এই বামপন্থীরা কেন্দ্রের চক্রান্ত বলে বাঙালিতে ভোটটা গুটিয়ে নিল, কিন্তু পরবর্তীকালে কিছু করলো না। টিল 1961 ক্যালকাটা ওয়াজ দ্য ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া অন অ্যাকাউন্ট অফ দ্য গোয়িং কনসার্ন, মানে চালু কারখানার ভিত্তিতে। 1968-এ যে রবার্ট ম্যাকনামারার যে আইএমএফ এর যে ফান্ড আসা কথা ছিল, সেদিন যদি বামপন্থী নাটকটা না করতো ভিয়েতনামের সমর্থনে, এবং ফান্ডটা যদি বম্বে কাছে না যেত, তা ক্যালকাটার এই সোয়ারেজের কন্ডিশন এবং পুরো পুরো সিটির আমূল পরিত্রাণ, একটা রেভলিউশন ট্রান্সফরমেশন হয়ে যেত। হলো না। বিএম বিড়লা 1970-তে প্রেস কনফারেন্স করে বলেছেন দিল্লিতে যে ফর ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক মিজরি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ দ্য ওনলি কালপেবল। এবং পরবর্তীকাল থেকে আমরা যে পিছুতে শুরু করলাম, তার সঙ্গে রয়েছে আমার স্বভাব সিদ্ধ আপনার নিশ্চেষ্টতা, আলস্য রয়েছে, সবকিছু রয়েছে। কিন্তু ওই যে প্রিভিলেজের ক্ষেত্রে যে আমরা পিছিয়ে গেলাম বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গাটা আমরা এখনো মেক আপ করতে পারলাম না। এটা হচ্ছে মূল কথা আজকের আমাদের দুর্দশার কারণ। অবশ্যই দাদা, আপনার মানে these were really invaluable insights into the যেমন উদাহরণ দিচ্ছি মানে আপনাকে, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এই মুহূর্তে দেখবেন আমাদের যারা হিন্দু তত্ত্ববাদী যা হানচান যারা আছেন, সরি যারা আছেন আর কি, তাদের মধ্যে হ্যাঁ, সবচেয়ে বিষয় হচ্ছে এটাই যে সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের কথা কি হলো। কিন্তু আমি এখনো একটা পর্যন্ত এফটি দেখলাম না পোস্ট যে বলতে পারবো যে এফটি এর যে মাদার অফ অল ডিলসটা যে হলো, তা থেকে ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভান্টেজ কি আছে, আমি একটা জায়গা দেখিনি এখনো পর্যন্ত। এই ডিলসটাকে কেন্দ্র করে বেঙ্গল ক্যান রিভ্যাম্প ইটস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। যে হাওড়াকে একটা শেফিল্ড অফ দ্য ইস্ট বলা হয়েছে, সেটা আবার রিজেনারেট করা যেতে পারে যদি বাঙালিদের সদিচ্ছা থাকে। কিন্তু আজকে যে ভোটের মধ্যে যারা লড়ছেন, যারা সরকার পক্ষে আছেন, যারা বিপক্ষে, আমরা তো বেঙ্গল ভোটের পক্ষ থেকে কার মধ্যেই তো মানে অনেস্ট ইন্টেন্টই তো দেখতে পাচ্ছি না, কার কোনো বক্তব্যই নেই। একজন বলে যাচ্ছেন যে আমরা সব দিয়ে যাচ্ছি, অমুক ভান্ডার, লক্ষ্মী ভান্ডার অমুক, আর বিরোধী দল বলেছে না সব সর্বনাশ হয়ে গেছে। তাহলে আপনাদের ইকোনমিক এজেন্ডা তো কি? কারণ আমাদের শাস্ত্রে বলেছে সুখস্য মূলং ধর্মা, ধর্মাস মূলং অর্থ, অর্থাস মূলং রাজ্যম, রাজ্যাস মূলং ইন্দ্রিয় নিগ্রহ। সুখের মূল হচ্ছে অর্থ, অর্থের মূল ধর্ম, ধর্মের মূল রাজ্য, রাজ্যের মূল সেলফ রেস্ট্রেন্ট ইন্দ্রিয় নিগ্রহ। তো অর্থ, আমি তো সন্ন্যাসী নই যে বলবো অর্থমানার্থনাম, অর্থই অনর্থের মূল। আমি বলবো অর্থটা প্রয়োজন। তো অর্থ যে রেভিনিউ যে আদায়, যে কর ব্যবস্থা, এটা নিয়ে আমি না স্টেটের এক্সিস্টিং রুলিং ফ্রন্ট বা যে তৃণমূল কংগ্রেস বা অপোজিশন লিডার, যে অপোজিশন যে আছেন বিজেপি, আমি তো সিপিএম কথা ধরছিই না। একটা তো মানে থিঙ্ক সামথিং অফ দ্য পাস্ট, আমি এদের কোনো বক্তব্য নেই এই মধ্যে। তার এবার তাহলে এবার কি আমাদের তার নিজেদের ইকোনমিক লাইন ভাবতে হবে। আমাদের হয় তো গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতে হবে at each and every HL in the government, be the state or the central, অথবা নিজেদের মধ্যে আমাদের কোনো সেলফ তোমাদের আপনার ধরুন যেটা বলি আমরা সেলফ এমপ্লয়মেন্টের দিকে যেতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের পরিষ্কার স্ট্যান্ড। পারফেক্ট।
আর বেশি সময় নেব না আপনার দাদা। জাস্ট এই লাস্ট একটা প্রশ্ন দিয়ে ব্যাপারটাকে গুটিয়ে আনবো। সেটা হচ্ছে এই, আর আমার বিশ্বাস এই প্রশ্নটা, এই পরবর্তী প্রশ্নটা বিশেষ করে আমাদের যুব সমাজ, যারা আমাদের ইউথ অডিয়েন্স আছে, আর যারা ধীরে ধীরে এই মিলিটারিস্টিক রেজিমেন্টের একটা, বলতে পারেন রাইট উইং আইডিওলজির দিকে পৌঁছতে চাইছে, তাদের মনের গভীরের এটা বেশ জ্বলন্ত একটা প্রশ্ন। আহ, আপনি এই আপনার দীর্ঘ বক্তব্যের মধ্যে একটা জায়গায় মেনশন করলেন যে ব্রিটিশরা জার্মানদেরকে অতটা ঘেন্না করতো না যতটা করতো বাঙালি কাস্ট হিন্দুদের। সো এই বাঙালি কাস্ট হিন্দু, দ্য ক্রিমি লেয়ার অফ বেঙ্গলি পলিটিক্স, অ্যান্ড তাদের এক উজ্জ্বল আহ, প্রতীক হিসাবে যদি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখি, তাহলে আমার প্রশ্ন হবে অ্যাক্সিস পাওয়ার্স এর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু যে রাজনৈতিক ও সামরিক যোগাযোগ ছিল, তা নিয়ে যে একটা দীর্ঘদিন বিতর্ক রয়েছে, যদিও থাকার কোনো মানে কথাই না, বাট তাও রয়েছে, সেটা নিয়ে আপনার কি মতামত? আর আজকের এই প্রেক্ষাপটে বিভিন্ন মানে পলিটিক্যাল এন্ড সোশ্যাল সিনারিওতে এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা দেখুন আমাদের ব্যাপারটা যুব হচ্ছে, সমাজ আপনার থেকে। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে বেঙ্গল ভলান্টিয়ার্স থেকেই কিন্তু আইএন এর কনসেপ্ট এসেছে কিন্তু। ওকে, সেই তখন যারা করেছিলেন তারা কিন্তু সমস্ত ভেবেই কিন্তু করেছিলেন। তারা যে হিটলারকে জানতেন না তা না, তার রেশিয়াল ডক্ট্রিন জানতেন না তা না। কেবল নেতাজি সুভাষচন্দ্র বসু যে কলকাতা থেকে চলে গেলেন, কিভাবে চলে গেলেন সেটা একটা বিতর্কের প্রশ্ন। ওই মহানিষ্ক্রমণ থিওরির বিরুদ্ধে কিন্তু কথা উঠতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। উনি চলে গেলেন, এই চলে যাওয়াটা তো একদিনে হলো না, আমি ইচ্ছা করলাম কালকে চলে গেলাম। এটার জন্য ওনার সঙ্গে বছরের বছর কন্ট্যাক্ট ছিল। 1920-এ যখন উনি বার্লিনে ছিলেন, হ্যাঁ একটু একটু আগে, 1920 যখন উনি বার্লিনে ছিলেন, এটা সাক্ষী হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিশেষ ভাষাতাত্ত্বিক। তখন উনি যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির উঁচু টপ মোস্ট ফ্লোরে কিন্তু হিটলারের বাড়ি বাস ছিল কিন্তু। কিন্তু ওইখান থেকে যোগাযোগটা কিন্তু তখন থেকেই ছিল। এবং পরবর্তীকালে অ্যাক্সিস পাওয়ার কাছে যে গেছেন, বেশ গেছেন। এর মধ্যে অনেকে আপনার ওই অ্যাক্সিস পাওয়ার কেন হিটলারের ওই ইহুদি নিধন কনসেন্ট্রেশন ক্যাম্পে কথাগুলো তুলে নিয়ে চলে আসে। তা আমি তো বাঁচার জন্য গেছি, তখন আমি কেউ এথিক্স নিয়ে ভাববো আর নিজের এক্সিস্টেন্স নিয়ে ভাববো? আর যদি কেউ আমাকে বলে যে আপনাকে আমি অস্ত্র দিচ্ছি আপনার পরিবারকে বাঁচানোর জন্য, আপনার স্ত্রীকে কেউ আঘাত করবে না, আমি তো লোকটাকে দেখবো না অস্ত্রটাকে দেখবো? আমি তো অস্ত্রকে দেখবো প্রথমে তো। দ্বিতীয় কথা, কনসেন্ট্রেশন ক্যাম্পে যা ঘটেছে, জিউসের ক্ষেত্রে যা ঘটেছে, অতীব দুঃখ, অতীব দুঃখ। বাট বিং রিয়াল পলিটিক, সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় ব্রিটিশের সাবজুকেশনটা কিন্তু। আমি আমার শত্রুটাকে দেখছি। Okay, তো হ্যাঁ, যেখানে ভাইয়া আমি জান, ছিলাম, আর হুম, আর যে অবশ্যই আমি তো হ্যাঁ কনসেন্ট্রেশন ক্যাম্প জার্মানি করেছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। অত্যন্ত দুঃখ সেটা আমাদের ক্ষেত্রে। কিন্তু সেটা ইহুদিদের নিজস্ব সমস্যা যে তারা ট্যাকেল করতে পেরেছেন। ওয়েস্ট বেঙ্গল ইসরায়েলের চেয়ে 8 গুণ বড়। ইসরায়েলে 90 থেকে 94 লোক ইহুদি, তার ভয়ে পুরো মিডল ইস্ট কাঁপছে। ইরান, হাইতি, হেজবুল্লাহ, অন্য যে অর্গানাইজেশন করছে ইসলামিক স্টেট, তারা ইসরায়েলকে সিরিয়াস কন্টেন্ডার বলে মনে করেছে। 8 গুণ বড় হয়ে আমাদেরকে কন্টেন্ডার বলে মনে করেছে। এবং আশ্চর্য বিষয় সায়ন সায়ন এটাই, যাতে বাঙালি হিন্দুরা ওই মেধা প্রযুক্তি ইসরায়েল যেটা পরবর্তীকালে এক্সপেরিমেন্ট করেছিল, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা জার্মানি এক্সপেরিমেন্ট করেছিল 20-30-এ, ওই পথে যাতে না হাঁটতে চায়, সেটা আমাদের সামনে এই এথিক্সের একটা কলাটা ঝুলিয়ে রেখে দেয় না। ওটা কি দরকার? আরে ভাই, আমার জন্য কে মরেছে? ভারত পশ্চিমবঙ্গে ছেড়ে বাংলাদেশে এবং উত্তর পূর্ব ভারতে যে কটা বাঙালি হিন্দু বা গণহত্যা ঘটেছে, পৃথিবীতে কে কোন শক্তি কবে কোন প্রতিবাদ করেছে আমি জানতে চাইছি? কেউ করেনি। নান। যে ভিয়েতনামকে নিয়ে কথা বললাম, সেই ভিয়েতনাম এর কোন কোম্পানি পশ্চিমবঙ্গে ইনভেস্ট করেছে? করেনি। ভিয়েতনাম ইনভেস্ট করেছে তামিলনাড়ুতে, তার সঙ্গে তো আমাদের সম্পর্ক ছিল না। তামিলনাড়ু জনসাধারণ ভাই ভিয়েতনামের জন্য কি করেছে? কারণ তারা ওখানে জেনেছে ওরা প্রফিট জেনারেট করতে পারবে। তা অ্যাজ এ পার্ট অফ গ্র্যাটিটিউড 68 যে লেফটরা করলেন, ভিয়েতনামে কোন কোম্পানি এসেছে এখানে? আসেনি। মানে আমরা হচ্ছে বিশ্বের এথিক্যাল ছাগল। মানে আর কিছু খারাপ কথা অনলাইনে বলা যায় না।
এথিক্যাল মানে এথিক্স করতে করতে আমরা শেষ হয়ে গেলাম। ওই চণ্ডীতলায় বসে হুকো জেলে হুকো নিয়ে ওই পুকুর থেকে এসে যা বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, আর কানের কাছে নাকের কাছে তুলো পাকিয়ে নবমীতে লাউ খাই খেতে আছে কিনা সেই নিয়ে মাথা খাওয়াবো, লোকের চেয়ে আমরা সেটা নিয়েই মাথা খাওয়াবো। তো ব্যাপারটা ধান হতে পারে না। উদাহরণস্বরূপ বলছি তোমার আপনাদের, মৌর্য ডাইনাস্টির সময় হিন্দুদের পলিটিক্যাল এফিসিয়েন্সি এবং স্টাইল যে লেভেলে চলে গিয়েছিল, হর্ষবর্ধনের পরে ঠিক ততটাই কমতে কমতে শুরু করলো, যেটা হচ্ছে সে থামলো পৃথ্বীরাজে। আমরা যদি কৌটিল্য ডক্ট্রিন অফ ওয়ার পড়ি, সে দেখা যায় যে রাজা সার্বভৌম হলেও তাই কিন্তু মন্ডলীর পরামর্শ অনুযায়ী চলতে হয়। রাজা রাজনের ক্ষেত্রে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে অন্ন এবং প্রজা, এবং তাকে সেই রাজা, প্রজা রাজাকে কর দেন এবং রাজা প্রতিদানে তাদের নিরাপত্তা দেন। পৃথ্বীরাজ চৌহান কারো কথা না ভেবে, কারো কথা না শুনে উনি মোহাম্মদ ঘড়িকে তিনবার ছেড়ে দিলেন। কৌটিল্য ডক্ট্রিন অফ ওয়ারে পৃথ্বীরাজ চৌহানের গলা কাটা প্রয়োজন ছিল। কৌটিল্য মহাতেজ বিশ্বামিত্র মহামতি কৌটিল্য কামন্দক এবং কাত্তায়নের যে রাজনীতি সূত্র, সেটাতে বলতে গেলে পৃথ্বীরাজ চৌহানের গলা কাটা একমাত্র বিধেয় ছিল। তার বিরুদ্ধে সশস্ত্র প্রজা বিদ্রোহের প্রয়োজন ছিল। তা না করে আমরা শতাব্দী পর শতাব্দী তিনি ছেড়েছেন, ক্ষমা করেছেন, তবুও হয়ে গেলেন এবং সংযুক্ত সঙ্গী করে পালিয়েছিলেন, সেটাই আলোচনা করে যাচ্ছি আমরা। সো রিটার্টেড উই আর। এবং সেই জায়গা থেকে সেই জবনিটাকে ক্রাশ করে বাঙালি হিন্দুরা এগিয়েছিল ম্যাসকুইন হিন্দুজমের মাধ্যমে এবং হিন্দুত্বের মাধ্যমে। তো সেটা যাতে না হতে পারে, এটা এথিক্যাল জায়গাটা আমার উপর এসেছে। ইসরায়েলে হয়েছে, আমি কি করবো তার জন্য? আমার তো 100, তার জন্য আমার কি এসে গেল? তা আমার জন্য আমার যে 100টা জেনোসাইড হতো, তার জন্য ইসরায়েলে কি এসে গেল? কারো কি এসে যায়নি। উই আর ট্যাকটিক্যাল ফ্রেন্ডস। ফ্রেন্ডসের সংজ্ঞা বদলাতে পারে যুগে যুগে, বদলাতেই পারে। আমার এনিমি, অ্যাবসলিউটলি, যে এটাই এনিমি সত্যি। বিরুদ্ধে সে আমার ফ্রেন্ডস, অল ট্যাকটিক্যাল ফ্রেন্ডস। আইএনএ হুম, হিটলারের সাহায্য নিয়েছে, বেশ করেছে। মুসলিম বেশ হুম, করেছে। 1962-তে যখন চায়না অ্যাটাক করেছিল, তখন রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতা, বিখ্যাত নেতা, তিনি খুব নামকরা সাংস্কৃতিক বিশেষজ্ঞ ছিলেন, শ্রী সৌমেন্দ্রনাথ ঠাকুর একটা মিটিং এ দাঁড়িয়ে বলেছিলেন কমিউনিস্ট পার্টিকে উদ্দেশ্য করে, আর চায়না আমাকে আক্রমণ করেছে এবং আমি আমেরিকার সাহায্য চেয়েছি বলে ওরা উপহাস করছে। আমার মাতৃভূমি আজকে আক্রান্ত, প্রয়োজনে শয়তানের মাসির কাছ থেকে সাহায্য নিয়ে আমি সেই ধাঁধাদের আটকাবো। এটা সোমেন ঠাকুরের স্টেটমেন্ট ছিল। perfect. couldn't have ওসব said it better. কনসেন্ট্রেশন ক্যাম্প সব ঠিক আছে মানছি, কিন্তু আমাদের স্বার্থ সবচেয়ে বেশি, ওগুলো আমরা বুঝতে রাজি নই। পরিষ্কার কথা। অ্যামেজিং, অ্যামেজিং ক্ল্যারিটি অফ থট দাদা। এই ক্ষেত্রেই একটা ছোট্ট করে নীতিগত প্রশ্ন জুড়ে দেবো, কারণ অনেকেরই মাথায়, যারা আমাদেরকে পরবর্তীকালে দেখতে হইবে, তাদের মাথায় এই বক্তব্যের এই পর্যায়ে এসে হুম, অনেকের মাথায় এরকম ধরনের কিছু খুরাফাতি প্রশ্ন আসতে শুরু করেছে বা করবে। নীতিগত প্রশ্নটা হচ্ছে দাদা, ধর্ম ও রাজনীতি, তাহলে আমরা আজকে এই বক্তব্যে হিন্দু, বাঙালি হিন্দু স্পেসিফিক্যালি, হুম, আর অন্যদিকে শুধু আমাদের দেশীয় নয়, আন্তর্জাতিক রাজনীতি নিয়েও অনেক কিছু জানলাম আপনার থেকে অনেকেই। হুম, তো সেই জন্যই এই দুটোকে আমি যদি মার্জ করি, যেটা এই আমরা দেখছি যে ইদানিং কালে প্রচুর এই আমাদের যে এখন সেন্ট্রালে যে সরকার, সে এটা করেই খেয়ে আসছে, সে এটা করেই চালিয়ে আসছে নিজের হুম। সত্তা, যে এই দুটোকে মার্জ করে, ধর্ম আর রাজনীতি এই দুটোকে মার্জ করে। তো দাদা, এই দুটো কি মার্জ করা সত্যি এথিক্যাল? এই যে এথিক্স, আপনি যেরকম এথিক্স নিয়ে এখন প্রশ্নটা করলেন, তো সেটাই, তো এই দুটোকে মার্জ করা কি সত্যি এথিক্যাল? আর নাকি অ্যাবসলিউটলি আনএথিক্যাল? নাকি কিছু কিছু পরিস্থিতিতে, কিছু অনুপাতে, কিছু বিশেষ অনুপাতে এই দুটোকে মার্জ করা অনিবার্য? এটাই আপনার কি জানতে হবে। আচ্ছা, ধর্ম শব্দের অর্থটা কি? হুম, মানুষ মনে করে ঈশ্বর উপাসনা ধর্ম, কিন্তু হুম, হিন্দু শাস্ত্রে ধর্মর মানে কিন্তু কর্তব্য, কর্তব্যস্মিন। হুম, শ্রীমদ ভাগবত গীতায় বলছে সধর্মাপি চাবেক্ষণা বিকম্পি তু মানসি ধর্মাদ যুদ্ধ ছন্নত ক্ষত্রিয়শন বিদ্যতে। তা স্বধর্মে ক্ষত্রিয় স্বধর্ম যুদ্ধ করা, এবং হুম, স্বধর্ম পালন হচ্ছে ক্ষত্রিয়ের কাছে সেও কিছু নেই। স্বধর্মে নিধনাংশে পরাধর্ম ভয়াবহা, কথাটা রয়েছে তো। সেটা আমরা ঈশ্বর উপাসনা বলে যেটা বুঝি সেটা হচ্ছে ব্রহ্ম।
ধর্ম শব্দ তার সঙ্গে যায় না। হিন্দুর যে পুরুষার্থ চারটি, ধর্ম অর্থ কাম মোক্ষা, এই ধর্ম অর্থ কামটা বস্তুনিষ্ঠা নিয়ে, আর কাম হুম। মোক্ষ হচ্ছে ঈশ্বর নিষ্ঠা নিয়ে। এর সংমিশ্রণে আসছে হিন্দু ধর্ম। সেটা প্রথমেই বলা হয়েছে ইরাং সস্তম ইদম সস্তম সপাদপি শরাদপি, জ্ঞানের শক্তির চর্চা এবং শক্তির জ্ঞানের চর্চা। এবং যখন বলা হচ্ছে বিরাট পুরুষের সে শ্লোক, আপনার যে ওই পুরুষোত্তম সময় যে শ্লোকটা আছে, ব্রাহ্মণস্য মুখো আসীদ বাহু রাজন্য ক্রিয়তে উরুদস্য যদ বৈশ্য পদবাং শূদ্র জায়াতে। তার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, পা থেকে পদ থেকে উরু থেকে বৈশ্য, এবং পদ থেকে শূদ্র। তার আঁখি থেকে সূর্য, তার মন থেকে চন্দ্রমা, তার মুখ থেকে ইন্দ্র আর অগ্নি, আর শ্বাস থেকে বায়ু জন্ম হয়েছিল। কিন্তু বিরাট পুরুষ কিন্তু কখনো বলেননি যে ব্রাহ্মণ শূদ্র হচ্ছে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট। কারণ সেটা হচ্ছে কি কর্মের ভিত্তিতে কিন্তু নির্ধারণ করা চলছে। কিন্তু যেভাবে আপনার ওই রবীন্দ্রনাথের ব্রাহ্মণ কবিতাটি আছে না, শেষ লাইনগুলো যে অপূর্ব, উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বালকের করি আলিঙ্গন, কহিলেন অব্রাহ্মণ হ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত। এই যে কনসেপ্ট, এটা যে ধর্ম, যে ধর্মের সঙ্গে রাষ্ট্র অনিবার্য জড়িত, যে ধর্মের সঙ্গে রাজনীতি সবসময় জড়িত। রাজনীতি মানে যে স্বার্থ রক্ষার চেষ্টা, সেটা ব্যক্তিগত, শ্রেণীগত, সম্প্রদায় যে কোনো গত হতে পারে। যে ধর্মের সঙ্গে রাজনীতি আসবে, তার কোনো মিশবে, এটা কোনো অবাস্তব না, বরং এটাই বাস্তবতা। হ্যাঁ, ব্রহ্মর সঙ্গে মিশছে কিনা। কারণ যিনি, কারণ আজকালকার দিনে তো আমরা গুরু তো ডিফারেন্ট দেখছি, আজকাল তো কর্পোরেট গুরু এসে গেছে না, সিল্কের ধুত উত্তরীয় পাড়া। এবং আজকালকার দিনে মানুষ সেই গুরুর কাছেই দীক্ষা নেবে যে গুরু হাই কন্ট্যাক্ট রয়েছে, যে গুরুকে বললে একটা আইআইটি সিট সিট ম্যানেজ করা যেতে পারে, মেডিকেলে একটা সিট ম্যানেজ করা যেতে পারে, মেয়েটা করতে করতে পেলো না, তাকে দিয়ে একটা মেসরাতে একটা সিট ম্যানেজ করা যেতে পারে, সেই গুরুই আইডিয়াল। আমরা দেখবো অনেক সময় দেখা যায় আজকাল আশ্রমগুলোতে বাবা মা ছেলেকে শেরওয়ানি পরিয়ে গুরুর কাছে নিয়ে যাচ্ছে, অন সিঙ্গেল কন্ডিশন, রাত্রিবেলা বিরিয়ানি আসবে কিন্তু হাজি বা আরসালান থেকে। কিন্তু মানে ব্রহ্মজ্ঞান ধর্মজ্ঞান তো চুলে চলে গেল। যে কালকে একজন দিচ্ছে না যে অলিপাবে গেছে, ওই বিফ দিয়ে মাটন খেতে গিয়ে বিফ দিয়ে দিয়েছে, তো অলিপাব তো ওটার জন্যই তৈরি। অলিপাবে কি ওখানে কি, ওখানে কি পাওয়া যাবে? দক্ষিণেশ্বর মায়ের মানে মা সাত্বিক ভোজন। ভবতারিণী প্রসাদ পাওয়া যাবে না তো ওখানে? তাহলে যে ধর্মের সঙ্গে রাজনীতি থাকবেই থাকবে। প্রসঙ্গটা হচ্ছে সেটা আপনার স্বার্থের অনুকূলে না প্রতিকূলে, মূল কথা সেটাই। হুম, হুম, আমরা আমাদের ধর্মটাকে আমার অনুকূলে আনতে পেরেছি, তা শুধু এথিক্সের বিড়ম্বনা সেটা একটা গজকচ্ছপ বানিয়ে ফেলেছে। সমস্যা হচ্ছে এটাই যে ম্যাসকন হিন্দুইজম বঙ্কিমের চন্দ্রের অনুশীলনের মধ্যে দিয়ে বেঙ্গলের সেই সময়টাতে যে রাজনৈতিক, আমরা বলে পলিটিক্যাল প্র্যাগম্যাটিজমটা এসেছিল, পরবর্তীকালে মন্দির ভিত্তিক রাজনীতি করতে গিয়ে 60-এর দশক থেকে একটা ইমপ্র্যাকটিক্যাল ব্যাপারটা চলে এসেছে। আমি বাবরি মসজিদ ধ্বংস, রাম মন্দির ব্যাপারটা আমি যাচ্ছি না, ওটা বহু প্রচারিত, আমার জানা কোনো প্রয়োজন নেই। প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত ভারতবর্ষে যে কটা মন্দিরের মানে ইসলামিক আর্কিটেকচার রয়েছে, আমি উদাহরণ দিচ্ছি একটা আপনাকে, যে বাংলাদেশে বারংবার বলে না যে ভারতীয় আধিপত্যবাদ, আর আমাদের বলা হয় হিন্দু সাম্প্রদায়িক। এইবারে বসন্ত পঞ্চমীতে ভোজশালার গন্ডগোলে মুসলমান এবং হিন্দু পক্ষ গেল সুপ্রিম কোর্টে দরজা করা নাড়তে গেছে। মধ্যপ্রদেশে একটা বিজেপি চিফ মিনিস্টার রয়েছে, বিজেপি পার্টি, তারপরে হিন্দুরা কিন্তু মুসলিম সুপ্রিম কোর্টে তো যাচ্ছে। ভাবুন আজ যদি এটা বাংলাদেশে হতো আর বিএনপি বা জামাত ক্ষমতায় থাকতো, তাহলে সুপ্রিম কোর্ট দেখার তো দূরের কথা, বঙ্গোপসাগরে যে নিজের অস্থির ছাই ফেলছে সেটাই লোকে বুঝতে পারতো না। তারপর শুনতে হয় যে আমরা নাকি আধিপত্যবাদী, আমরা নাকি সাম্প্রদায়িক। আসলে আমরা আধিপত্য কাকে বলে সেটাই কখনো বুঝতে পারিনি। কারণ আমাদের হিন্দু শাস্ত্রে ওই বালভট্টের সময় পর থেকে এই দণ্ডনীতিকে দূর করে যে এই ভক্তি নীতিতে যে আমরা যে সাঁতার কাটলাম, এবং তার জন্য যে থ্যাংক এত ইউ। সাঁতার কেটেছি যে সরোবরের সব জল ছলকে বাইরে বেরিয়ে গেছে। আর গুরুরা এত সাঁতার কেটেছে সমুদ্রে যে সমুদ্র ভয় পেয়ে দূরে চলে গিয়ে ওখানে চড়া পড়ে গেছে। আমরা এর মধ্যেই রয়েছি। আমরা বীরত্বকে আমরা মর্যাদা দিয়েছি, আমরা জয়কে মর্যাদা দিইনি। ভিক্টরি অ্যাট এনি কস্ট, যে কোনো ভাবে যেত।
মানে এটা বলে ফুটবলে যে কোনো ভাবে গোল করো তুমি, হুম, গোলকিপার থুতনি ভেঙে দিয়ে গোল করে দাও, এই সমস্ত হুম, এটা হুম, এটা আমরা বুঝি না। কিন্তু এটা কিন্তু একসময় হিন্দুদের ছিল, উদাহরণ দেবো আপনাকে, কারণ এটা হুম, এই একটা জিনিস কিন্তু মুসলমানদের রয়েছে, এবং এটা আমি খুব পছন্দ করি, গো গেটিং অ্যাটিচিউড। যেন আমি আপনাকে উদাহরণ একদমই। দিয়ে বলছি, আমি উইথ আটার কনফিডেন্স বলছি, 2022-তে মরক্কো ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে গেছিল বলে রক্ষে পেল। যদি কাতারে ওয়ার্ল্ড কাপে যদি ফাইনালে মরক্কো উঠতো, তো আর্জেন্টিনার বাপের পক্ষে ক্ষমতা ছিল ওয়ার্ল্ড কাপ নিয়ে আসার। ও মেসিকে লাশের উপর দিয়ে মরক্কো ওয়ার্ল্ড কাপ নিয়ে যেত। এবং এই অ্যাটিচিউডটা কিন্তু হিন্দুদেরই কিন্তু আসলে, সেটা আমরা হারিয়ে ফেলেছি। কি করে, উদাহরণ কি করেছিল, আমাদের 1930s যখন এখানে মোহামেডান স্পোর্টিং 6বার লিগ জিতেছিল, একটা কথাই বলা হয়, দ্য পাকিস্তান এক্সপেরিমেন্ট হ্যাপেন্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট ইন দ্য ক্যালকাটা ময়দান। ওই 6বার কিন্তু ওনাকে হুম, জবরদস্ত করেছিল। তো মহারাষ্ট্র লোড খেললোটা কি করে, ব্রিটিশদের ফেলে যাওয়া বুট মোহামেডান স্পোর্টিং প্লেয়াররা ইউজ করতো। আর তখন ইস্ট বেঙ্গল মোহনবাগান ওই খালি পায়ে ফুটবল খেলার ওই ওই আপনার কি বলবো ওই কি বলা যেতে পারে এটাকে, ওই মানে সম্মোহনের মধ্যে পড়ে আছে না, আমরা খালি পায়ে ফুটবল হ্যাঁ, খেলি, আরে খেলে ওই একটা বিশাল এথিক্যাল ভেঞ্চার এগেন। বেশা গেছি, হ্যাঁ, কি সব উদ্ধার করেছিস, জিততে তো পারছিস না, তোকে জিততে তো হবে, মহারাষ্ট্র স্পোর্টিং এক্স্যাক্টলি, পারছিস না কেন। কিন্তু এটা হিন্দুদের ছিল। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাকে। রাজা চন্দ্রগুপ্তকে প্রতিদিন বিষ খাওয়ানো হতো, দুধের মধ্যে বিষ দেওয়া হতো, গোখরা সাপের বিষ, যাতে তখনকার দিনে বিষ দিয়ে রাজনকে হত্যা করা একটা একটা কমন প্র্যাকটিস কমন ছিল। প্র্যাকটিস ছিল। হুম, হুম, হুম। কিন্তু চন্দ্রগুপ্ত সে জানতেন না, ওটা চাণক্যের ব্যবস্থাপনা ছিল। এবং সেই সময় থেকে নিয়ম ছিল, মুঘল আমলে নিয়ম ছিল, যে প্রধান পাচক রান্নাটা করে রাজার সামনে বসে খাবেন, যাতে করে বিষ হুম, নেই। কিন্তু ওই প্রধান পাচক চন্দ্রগুপ্তের সামনে কিন্তু ওই দুধটা খেতেন না, অন্য দুধ খেতেন, কায়দা করে খেতেন আর কি। ওনার যে প্রথম স্ত্রী ছিলেন দূরধরা, তিনি একদিন বললেন, রাজন আমি আপনার সঙ্গে আহার গ্রহণ করবো। তিনি বললেন করুন। দেখা গেল দুধ পান করে দূরধরার শরীরটা নীল হতে শুরু করলো। রাজা তো হতভম্ব, খবর সঙ্গে সঙ্গে চলে গেল গুরু চাণক্যর কাছে। উনি ছুটে এসে একটা তলোয়ার নিয়ে এক কোপে দূরধরা মাথাটা কেটে ফেললেন, এবং ওনার গর্ভটা কাটলেন। ওখান থেকে ওই হুম। যে শিশু জন্ম তাকে বার করলেন, এবং মায়ের ওই যে বিষের প্রভাব যে নীল হয়ে গেছিল, তার একটি বিন্দু ছেলের কপালে এসে দাঁড়ালো, তার নাম হলো সেই বিন্দুসার। মানে গো গেটিং অ্যাটিচিউড তখন কিন্তু ছিল। ও, পরবর্তীকালে তা তো। আমরা ওই আহ ওই ভেজাল অধ্যাত্ম পদের ট্যাবলেটটা খেয়ে এত সাঁতরেছি, এগুলো আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমাদের নেই, কিন্তু আমরা ফিরিয়ে আসতে হবে। সেই যে যে প্রথম যে কথাটা ছিল, ধর্মের সঙ্গে রাজনীতি থাকবে স্বাভাবিক বিষয়, এটাই ধর্মার্থ কামে বলেছে, এটা অস্বাভাবিক কিছু না। প্রশ্নটা হচ্ছে এটা প্রতিকূল না অনুকূল। আশ্চর্য বিষয় এটাই, যে দিনের পর দিন সকাল থেকে বিকাল অহরত্ব এই নিয়ে আলোচনা করেও, ফেসবুকে বিপ্লব করেও, সোশ্যাল মিডিয়া টুইটে বিপ্লব করেও, বিশেষ অনুকূলে হিন্দুরা আনতে পারেনি। অর্থাৎ উদাহরণ হচ্ছে আজকের ইউজিসিটা, যে লাস্ট যে স্কিমটা এসেছে, Absolutely. যে গভর্নমেন্ট লাভ জিহাদ আটকাতে পারলো না। লাভ জিহাদের গল্প আছে, আমি আপনাকে বলছি। লাভ জিহাদ কেন হয়, কারণ প্রত্যেকটা হিন্দু মেয়ে মনে করে অসুরক্ষিত, ওপার বাংলা হোক বা এপার বাংলা। আমি চ্যালেঞ্জ করে বলছি, যেহেতু আমি এই ব্যাপারটা ডিল করেছি সেই হিন্দু সংগঠন সময় থেকে, আমাদের তপন দা, আমার যিনি গুরু ছিলেন, তার সঙ্গে ডিল করেছি ব্যাপারটা, তার সঙ্গে নিয়ে থেকেছি। এই বাঙালি হিন্দু মেয়ে, কোনো বাঙালি হিন্দু মেয়ে মনে করে না তার পেপটি কালচারে ভোগা বাবা, যার সঙ্গে সুগারের পেশেন্ট জ্যাঠার বাড়ি নিয়ে গন্ডগোল চলছে, এবং গন্ডগোলটাকে এড়ানোর জন্য দাদা বিয়ের পরে টুক করে বৌদিকে আলাদা সংসার পেটেছে ফ্ল্যাটে, এরা তাকে রক্ষা করবে। সে জানে যে রক্ষা করবে না, কিন্তু আগে থেকে তার মেন্টাল সাবজুকেশন বা সাইকোলজিক্যাল যে ডিফিটটা আগে থেকেই হয়ে গেছে, সেই যে লাভ জিহাদ বাড়ছে। কিন্তু লাভ জিহাদ নিয়ে সারা ভারতবর্ষে এতগুলো কথা হয়েছে, হোয়াট হ্যাজ বিন দ্য স্পেকটেকুলার বিল ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু কোয়াশ দিস থিওরি? নান। সেটা হলো না, কিন্তু ইউজিসি নিয়ে চলে এলো ওবিসি, এসসি এসটি দের জন্য, আপনার কি ওই কাস্ট ডিসক্রিমিনেশনের আর জন্য তার মধ্যে ওরা মহিলাকেও যুক্ত করেছে, মানে উইমেন মহিলাকে অলসো, যুক্ত উইমেন করেছে। অ্যাজ এ হোল। মানে হ্যাঁ। ব্যাপারটা কি, যে মন্ডল কমিশন বিজেপিকে তুলেছিল, তার বিরুদ্ধে কি এই আন্দোলন বিজেপিকে পতন নিয়ে আসবে? এটা একটা বক্তব্য হচ্ছে আমাদের। তো আপনি আসল কিছু করতে পারেন না, আগাছায় কি লাঠি মারছেন। আপনি হুম, হুম। এতদিন ধরে বাংলাদেশে দেখে যাচ্ছেন, প্রতিদিন একটার পর একটা মেয়ে ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, কুমিল্লা, রাউজান, পটুয়াখালী, নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, মানিকগঞ্জে হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে। এদিকে আপনি হিন্দুত্বের পক্ষে সরকার,
আপনার সেসব নিয়ে বক্তব্য নেই, আপনি ফালতু জিনিসকে তুলে নিয়ে আসছেন। তার মানে আপনার ইন্টেন্টটা হয় ঠিক নেই, বা আপনার ইউ হ্যাভ লস দ্য মোরাল আর লস দ্য মোমেন্টাম। এই তিনটে মানে একটা দাঁড়াচ্ছে এখানে। এবং পরিষ্কার করে বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রত্যেকটা তীক্ষ্ণভাবে বিরোধ করবো। উদাহরণ দিচ্ছি আপনাকে, কাশ্মীরের দোদা ডিস্ট্রিক্টে ওখানকার হিন্দুদের আর্মস ট্রেনিং দেওয়া হচ্ছে সালোয়া জুদুমের মতো, যেরকম নকশালদের করার হুম। জন্য জুদুম করা হচ্ছে। তা কাশ্মীরে দোদা ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের বসিরহাট জেলার চেয়ে কতটা বেশি অনিরাপদ? সিচুয়েশন এখানে মোর ডেঞ্জারাস। সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি তো জিজ্ঞেস করেছিলাম একটা জায়গায়, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা কোনো আদৌ কোনো বাংলাদেশ ডেস্ক আছে? সেখানে কোনো বাঙালি আছে? যে বাঙালি আছে, যে থাকেও, সে কি বাংলাদেশের 40টা ডায়ালেক্ট বোঝে? বোঝে না। কারণ বাপের জন্মে কারো নোয়াখালী বা কুমিল্লা আর চট্টগ্রামের ভাষা বোঝা, এগুলো সিলেট বোঝা সম্ভব হয় না, কারণ একটা স্পেশাল ট্রেনিং এর প্রয়োজন। তাহলে দিল্লি কি দেখছে স্যাটেলাইট থেকে? কতগুলো ডটস দেখছে বাংলাদেশ হিসেবে, তাই তো? বেঙ্গল ডটস। তার মধ্যে যে আমরা যে রয়েছি, আমাদের যে প্রতিদিনের জীবন, আহরণ জীবন, এই যে আমাদের যে রোজগার, আমাদের যে সুরক্ষা, তার দায়িত্ব কে নেবে? কেউ নেবে না। পশ্চিমবঙ্গে প্রত্যেক 1500, মানে 2500 বোধ হয়, জনসাধারণ প্রতি একজন পুলিশ কর্মচারী, 1500 প্রতি একজন পুলিশ কর্মচারী। তা পুলিশ কর্মচারীটা 1499 জনকে ছেড়ে আপনাকে বাঁচাবে কেন? আসলে কাউকে বাঁচাবে না। এই ভয়ঙ্কর মানে প্যাথাটিক রেশিওতে কেউ কাউকে বাঁচাতে পারে না। তাহলে আপনাকে নিজে বাঁচাতে হবে। গভর্নমেন্ট কি করে বাঁচাবে আপনাকে? সে বাঁচাবে না, সে আপনার বডি কালেক্ট করতে আসবে। খুনটা হয়ে যাওয়ার পরে, আপনার সর্বনাশ হয়ে যাওয়ার পরে গভর্নমেন্ট আসবে একটা ওই পঞ্চনামা বা একটা ওই সিজার লিস্ট বানাতে। লাভটা কি দাঁড়াচ্ছে আপনার তাহলে? তার মানে ইউর ডেইলি এক্সিস্টেন্স ইজ অ্যাট স্টেক। যেটা আমরা বারংবার বলি বেঙ্গল ভলান্টিয়ার্স থেকে, আই ডু হ্যাভ দ্য রাইট টু এক্সিস্ট অ্যান্ড মাই এক্সিস্টেন্স ইজ অ্যাট স্টেক। তাহলে আমি তখন যে কোনো পন্থায় যেতে পারি, যে কোনো ভাবে নিজেকে বাঁচাতে পারি। কারণ হিন্দু শাস্ত্রে বলা রয়েছে, কোনো কিছুই অন্যায় নয় নিজেকে বাঁচানোর জন্য। বৈশিষ্ট্য সূত্র বলছে, অগ্নিতে গরদস চৈব শস্ত পানি ধন পাহা ক্ষেত্র তারা পাহাড়ি চত তাই না গৌরং বা বাল বৃদ্ধং বা ব্রাহ্মণং বা বৌষতম অর্থায়ন ময়ন্তং হনদ বিচারয়ন। অগ্নি, অস্ত্র এবং বিষ দিয়ে কেউ যদি আমাকে আক্রমণ করে, আমাকে পরিবারকে আক্রমণ করে, আমার প্রথম কথা হত্যা করা। তিনি ব্রাহ্মণ হন, বালক হন, ভবিষ্যৎ ব্যক্তি হন, আমার দেখার প্রয়োজন নেই। কারণ পরিবার রক্ষা হচ্ছে রাষ্ট্র রক্ষার প্রথম সোপান। ব্যাপারটা এখানে দাঁড়িয়ে আছে। প্রশ্নটা হচ্ছে, আমি তাহলে যদি কনস্টিটিউশন আমাকে বাঁচাতে না পারে, তাহলে আই শ্যাল টু গো টু দ্য পাথ অফ ধর্ম। সে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো অমিল নেই। যেটা ওরা বলছেন, যে বুঝতে পারছেন যারা জিজ্ঞেস করছেন আপনাকে, যে ব্রহ্মের সঙ্গে। আর সবচেয়ে বড় কথা বলে দিচ্ছি, পৃথিবীতে পুজো করার চেয়ে সহজ কাজ কিছু নেই। পুজো করে সবাই, পুজো করে, আমি সবাই পুজো করতে পারে, ব্রাহ্মণ করতে বৈশ্য শুদ্ধ সবাই পুজো করতে পারে। পুজো করা বড় নট বিগ ডিল। প্রশ্ন হচ্ছে সেই পুজোটাকে কেন্দ্র করে আপনি একটা স্ট্রাকচার তৈরি করতে পারছেন কিনা। স্ট্রাকচার যে আমরা যেটা বলি এডিফিস, সেটা কিন্তু আপনার অস্তিত্বের প্রমাণ। পুজো কিন্তু আপনার অস্তিত্বের প্রমাণ না। সেটা পুজোর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, রাজনীতি ধর্মের সঙ্গে সম্পর্ক রয়েছে। কারণ আজ আপনার যে ওই পাকিস্তানের যে ওই নামটা ভুলে যাচ্ছি, বিখ্যাত যে কি সরোবর আছে যেখানে বলে শিবের আঁখি থেকে তার জল সৃষ্টি হয়েছিল, এরপর কালো হয়ে গেছে, বা রাওয়ালপিন্ডি যেটা বাপ্পাদিত্য রাওয়ালের নামে জায়গা আছে, আপনি কোনো সন্ন্যাসীকে পাঠাতে পারবেন? যিনি বিরজে হোম করে তো বসে রয়েছেন, তো তিনি তো নিজের সংসার শাশ্বত শ্রাদ্ধ করে চলে এসেছেন, যান পাঠান তো। ধর্ম আপনার ব্রহ্ম প্রচার করতে পারবেন না, তার প্রাণের ভয় আছে। তাহলে এটা হচ্ছে ব্রহ্ম ধর্মের তফাৎ। আমি ব্রহ্মটাকে কৌশলে ঢাকার চেষ্টা করছি, কিন্তু শুধুমাত্র ব্রহ্মের আলোচনা করে দিই কোনো জাতি কোনোদিন বাঁচেনি। বিশেষ যে ধর্মের আলোচনা করতে, ধর্ম হচ্ছে আমার প্রতিষ্ঠা, অনুশাসন পরম্পরা প্রতিষ্ঠা হচ্ছে ধর্ম। যে ধর্ম হচ্ছে রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমি ধার্মিক, আমি রাজনীতি করি, পরিষ্কার কথা। এ বিষয়ে আমার কাছে, আমাদের কাছে কোন ধরনের এটা কোনো আপনার বলতে পারে এটা কোনো আপনার ওই মানে কন্ট্রাডিক্টরি না, ইটস কমপ্লিমেন্টারি ইচ আদার, দ্যাটস অল। সত্যি অভিভূত হয়ে গেলাম দাদা আপনাদের প্রত্যেকটা কথা শুনে। এই কথা শুনে যে দুটো মহামূল্যবান কোটেশন আমার এই মুহূর্তে মনে পড়ছে। প্রথমটা হচ্ছে বাই জুলিয়াস ইভোলা, which says the blood of the warriors is closer to God than the prayers of the faithful and the ink of the philosopher.
অ্যান্ড সেকেন্ড, অবশ্যই সেটা আপনার কোট, ব্রহ্ম সত্য, তবে বুলেটও সত্য। একদমই তাই। শ্যামাকান্ত উম, বন্দ্যোপাধ্যায়, এই সুভাষ স্বামীর কথা এটা, দুটোই সত্য। অবশ্যই আছে ওনার। আদি শঙ্করাচার্য যেটা বলেছেন মোক্ষের মধ্যে, সেটা ওই ডিসিপ্লিনটা বজায় রাখার জন্য। তো তিনিও মহান দার্শনিক, মহান তান্ত্রিক, তার তল আমরা পাবো না, যেন কৌটিল্যের তল পাওয়া যায় না। সবচেয়ে আমার দুর্ভাগ্য হলো যে আদি শঙ্কর এসে মোক্ষকে সংস্কার করলেন, যখন ওই হর্ষবর্ধনের পর থেকে যে আমাদের যে পচনটা সত্য শুরু করলো, কিন্তু অন্যদিকে হুম। যে পুরুষার্থ, তার সংস্কারের জন্য আমাদের আরেকজন কৌটিল্যের প্রয়োজন ছিল, যার এখনো জন্ম হয়নি। সমস্যাটা এখানে রয়ে গেছে। সেই জন্য আমাদের মধ্যে ডিফিটিজম, এসকেপিজমটা হিন্দুদের মধ্যে এত বেশি। এবং ঠিক কাজটা না করে বেঠিক কাজটা করি। আমরা আগুনকে স্পর্শ করতে চাই না, আগুনের আঁচে নিজে রোমাঞ্চিত হতে চেয়েছি। এটা হচ্ছে মূল কথা। বিপ্লবীরাও থাকবেন, আর ব্রিটিশ রাজত্বও থাকবে। এটা কথা বলে না, হিটলার লোকটা খুব খারাপ, নেতাজি ফিরে এলে ভালো হতো। নেতাজি লোকটা ভালো ছিল। আরে হিটলার না জিতে জিতবেন কি করে? আকাশ থেকে তো উল্কা এসে পড়বে না থেকে জেতানোর জন্য। একই তো ফ্রন্টের মধ্যে। আর নেতাজি যদি ফিরতেন, সেটা আরো বেশি দুর্বিষহ লোকের কাছে। তো ওই ভদ্রলোক তো মিলিটারি রুল চালু করতেন তো। এই বাঙালি যখন সকালবেলা রেড রোড দৌড়াতো, আর না দৌড়ানোর জন্য হুম। পাছার মধ্যে চাবুককে আবার দৌড় করাতে হতো, তখন লোকটা ফিরে এলে, কারণ মরে গেলে তো পারতো, এই বাঙালি বলতো সেটা। এইবার বলে ইস, তখন এ বলতে প্লেনটা দুর্ঘটনাটা হলো সত্যি হলে কিন্তু ভালো হতো রে, বেঁচে যেতাম তাহলে। সেটা আমাদের ওসব ভেবে কাজ নেই। আমরা আমরা আমাদের লক্ষ্য, সেটাতে আমরা একদম অবিচল রয়েছি। বেঙ্গল ভলান্টিয়ার্সকে তুলে আনা হয়েছে টু গেট ব্যাক টু দ্য বেসিক্স অফ দ্য মিলিটারি মাইট। এবং এর জন্য এবার উদাহরণ আপনাকে দিয়েছি, একটা ছোট উদাহরণ দিচ্ছি, একটা হোল্ড করুন। এটা বলে আমি এটা বলে আমি আজকে কথা শেষ করতে পারি। বেঙ্গল ভলান্টিয়ার্স স্থির বিশ্বাস, যুদ্ধ চর্চা বিজ্ঞান চর্চা ছাড়া কোনো জাতি দাঁড়াতে পারে না। আমাদের বিজ্ঞান চর্চা উৎকর্ষণী, সেটা আমরা প্রিন্ট করব। এবং আমরা যুদ্ধ চর্চা, যেটা ওয়ার ডক্ট্রিন, সেটা আমরা অলরেডি প্রকাশ করেছি, আমরা আগে বলেছিলাম। কালী কারালা বাদানাং, দেখতে পাচ্ছেন তো, কালী কারালা বাদানাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দশমিনাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম দংস কারালা বাদানে শিরোমালা বিভূষণে চামুন্ড মুন্ড মাথানে নারায়ণ নমস্তুতে। এই যে প্রত্যেকটা যে রয়েছে এই ওয়ার ডক্ট্রিনে, প্রত্যেকটার মধ্যে বাঙালি হিন্দুদের সেই অসীম যুদ্ধের স্পিরিট এবং সেই বিপ্লবীদের সম্বন্ধে কথা, এগুলো চর্চা না করতে পারলে কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। এবং বাঙালি হিন্দুকে দাঁড়াতে যদি হয়, তাকে রেজিমেন্টের ফোর্স হিসেবে দাঁড়াতে হবে, তারা কোনো ভবিষ্যৎ নেই। যে পদ্ধতিতে ইসরায়েল পরবর্তীতে গেছে, আপনি ইসরায়েলকে পছন্দ করুন বা না করুন সেটা আপনার বিষয়। কিন্তু আমি, যেমন ধরা যাক, আপনারা যদি কখনো দাবিক পড়েন, দাবিক হচ্ছে আপনার ওই আইএস এর বাংলা মুখপাত্র, ইসলামিক স্টেটসের, ওখানে দেখা যাচ্ছিল যে তালিবানরা চের আরবান গেরিলা ট্যাকটিক্স নিয়ে আলোচনা করছে, আর আইএস আলোচনা করছে মাওয়ের রুরাল গেরিলা ট্যাকটিক্স নিয়ে। ওটা তো কমিউনিস্টদের তো। ট্যাকটিক্স, টেকনোলজি, ওয়ে, কারোর মানে যেটা বলে কারোর মানে একচেটিয়া অধিকার নাই, কারোর পেটেন্ট রাইট হুম। প্রত্যেক করতে পারে। সেজন্য আজ ইসরায়েল যে চর্চাটা করেছে, মেধা প্রযুক্তি সামরিক দক্ষতা নিয়ে যে একবদ্ধ চর্চা করেছে, রুথলেস, ওই চর্চাটা বাঙালি হিন্দু করতে হবে। আমার ইসরায়েল পক্ষে থাকবে বিপক্ষে থাকবে, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আমাকে সেই চর্চা করতে হবে। এবং কেন চর্চা করতে হবে? এই চর্চাটা বেঙ্গল ভলান্টিয়ার্স আগে করেছিল তো। 1928-এ বেঙ্গল ভলান্টিয়ার্স যে বিশাল মিছিলটা বেরিয়েছিল মিলিটারি ড্রিল সহ, সেটা ইতিহাসে কাঁপিয়ে দিয়েছিল। এবং আমাদের যে শ্রেষ্ঠতম প্রতিভূ সুভাষচন্দ্র বসু, সেটারই তো এক্সিকিউট করেছিলেন 1943-তে। ওইভাবে সেই সময় একটা মডার্ন আর্মি গড়ে তোলা, ইনক্লুডিং দ্য সুইসাইডাল ফোর্স অ্যান্ড গেরিলা ক্যাডেটস, তো অকল্পনীয় ছিল। মানে সারা তার আগে বিগত 50 বছরের যে বাংলা বিপ্লবী আন্দোলনের যে নির্যাস, সেটাকে দাঁড়ালো আইএন এর মধ্যে। সেই আইএনএ ভেঙে দু টুকরো হয়ে গেল। মেজর জেনারেল এসি চ্যাটার্জি যখন এসে কলকাতায় আসলেন, ফিল্ড মার্শাল ক্লাউড রকিন লেক চিঠি লিখে লন্ডনে এই বলে যে দিস ম্যান ইজ ডেঞ্জারাস, হি ক্যান রিক্রিয়েট অ্যান আইএনএ। এই তার পদ্ধতি। কিন্তু পরবর্তীকালে ইতিহাসে মেজর জেনারেল এসি চ্যাটার্জি কোথায় গেলেন, আইএনএ সোলজাররা কোথায় গেলেন, ইতিহাস তার তল খুঁজে পায়নি, সে খোঁজার চেষ্টাই তো করেনি। বিমল দাশগুপ্ত, পেডি হত্যা বিমল দাশগুপ্ত,
ক্র্যাক শট শান্তিগোপাল সেন, পুলিশের খাতার নাম ছিল শান্তিগোপাল ক্র্যাক শট সেন। এরা মিলিটারি তো দূরের কথা, পুলিশ দূরের কথা, 47-এ পরে তারা আজীবন আনন্দবাজার পত্রিকার সেলসম্যান হয়ে জীবন কাটালেন। এবার এটা আপনি বলুন সেটা জাতির পক্ষে অভিশাপ, জাতির পক্ষে আশীর্বাদ, সেটা আগে প্রশ্নের উত্তর দেবেন আমাকে। ওই ক্যাপাসিটি যে দূর থেকে মারতে পারে, ওই রকম ভয়ঙ্কর যে উদ্যোগ, ওই ভয়ঙ্কর যার অ্যাপ্রোচ, তাকে সেলস মানে কাটাতে হলো। এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় অপমান ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড কখনো হয়নি, বাঙালি বিপ্লবীদের ক্ষেত্রে যা হয়েছে। আমরা সেটা করতে দেব না। বায়োলজিক্যাল রিজনের জন্য তাদের কারোর সঙ্গে আমাদের যোগাযোগ হবে না, আমরা জানি সেটা। তাদের আমরা পুনঃস্থাপিত করব সেই মর্যাদার সাথে, সেই নিষ্ঠার সাথে এবং সেই দৃঢ়তার সাথে। বেঙ্গল ভলান্টিয়ার সেই জায়গায় যাবে, সেই জায়গায় থাকবে অনুশীলন, যুগান্তর, বন্ধ সমিতি, শঙ্কর মঠ এবং যে যারা রয়েছেন প্রবর্তন, প্রত্যেক বিপ্লবীতে যথাযোগ্য মর্যাদা পান। এই বিষয়ে আমাদের সেকেন্ড কোনো ওপিনিয়ন নেই। সেই জন্য আপনি যদি বলেন ধর্মের সঙ্গে রাজনীতির কথা, সেটা বেঙ্গল ভলান্টিয়ার্স করে, পরিষ্কার কথা। আমরা রাজনীতি করি ধর্মের সাথে, কোনো একটা পার্টি পলিটিক্স করি না, আমরা স্বার্থে রাজনীতি করি এবং করব। কিন্তু বেঙ্গল ভলান্টিয়ার্স কখনো মেয়েদের, কখনো বেঙ্গল ভলান্টিয়ার যদি কখনো যুদ্ধেও যায়, সে কিন্তু অ্যাট্রসিটিস অন উইমেন কিন্তু করতে দেবে না। আপনারা হয়তো জানেন না অনেকে, যে নাজি, যে রেপ অফ বার্লিন 1945, যে কি ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল ইতিহাসে। নাজিরা কিন্তু কত খারাপই হোক না কারণ, আপনারা তো মনে করেন দে আর দ্য মানে সাব হিউম্যান, দ্য মোস্ট দ্য গ্রেটেস্ট ডেমন্স। নাজিরা যদি মেয়েদের মার পেত, শত্রুদের, তাকে কিন্তু গুলি করে মেরে দিত। কমিউনিস্ট পার্টির, বলশেভিক বা সোভিয়েত কমিউনিস্ট পার্টির বা সোভিয়েত ইউনিয়নের, এরা কিন্তু গ্যাং রেপ করতো। দেয়ার আ ডিফারেন্স। আমরা বেঙ্গল ভলান্টিয়ার্স থেকে মনে করি না কোনো মেয়ে শ্লীলতাহানি করা উচিত, করতে দেবো, কারণ আমরা কোনো হিন্দুকে করতে দেবো না, অ্যালাউ করবো না শ্লীলতাহানি করতে, কোনো সম্প্রদায় বা কোনো জাতির। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা সেই তাদের কাছ থেকে নিশ্চয়তা চাই যে আমাদের মেয়েরা সুরক্ষা নিয়ে কিন্তু যাতায়াত করবে। আমাদের মেয়ের স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না। আমরা সবসময় প্রস্তুত, আমরা সবসময় উৎপেতে রয়েছি। উই আর অলওয়েজ ফিক্সড অ্যান্ড অলওয়েজ প্রিপেয়ার্ড। পরিষ্কার কথা, এটা বেঙ্গল ভলান্টিয়ার্স এর বক্তব্য ছিল, আছে ও থাকবে। আজ আমরা ইতিহাস, বর্তমান রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেলাম ও শতাধিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক। আর শ্রোতাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের পর্ব এখানেই শেষ। নমস্কার। নমস্কার। জয় মা কালী, জয় শ্রী বোম কালে। বোম কালী। বোম কালী। বোম কালে।